হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সিম্পল সায়েন্স কুইক টিচিং চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1-এর 178 পৃষ্ঠা পেজে যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে, সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষার আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ এতে যে এমসিকিউগুলি রয়েছে সেই উত্তরগুলি কিন্তু তোমাদের প্রশ্নের শেষে করে দেওয়া রয়েছে, কিন্তু যাদের বই নেই তাদের জন্য আমি উত্তরগুলি করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে CH4। আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয়, এটা হবে গ্যাসীয় পদার্থের। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 মিনিটে 60 সেকেন্ডে আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বাড়ির তড়িৎবর্তনীয় মেন ফিউজটি থাকে, এটি হবে লাইভ তারে। তড়িৎ বিস্ফোরণের সময় ক্যাথোডে এটা হবে ক্যাটনকে ইলেকট্রন প্রদান করে। তারপরে প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, এটা হবে P2O5। কোরান্ডাম কোন মৌলিক অধিকার, এটা হচ্ছে মৌলের আকরিক, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপরে যে গ্রুপ বি এবং গ্রুপ সিতে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলির উত্তর আমি করে দিয়েছি, তোমরা দেখতে পাবে সব প্রশ্নগুলি তোমরা দেখে নাও আস্তে আস্তে। গ্রুপ বিতে যে প্রথম প্রশ্নটি রয়েছে এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেনের ভর কত গ্রাম, এটি হবে এসটিপিতে 22.4 লিটার নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে 2.24 লিটার নাইট্রোজেনের ভর হবে 28 ভাগ 22.4 ইন্টু 2.24। যদি তোমরা কাটাকুটি করে দেখো তো উত্তর বেরোবে 2.8 গ্রাম। এরপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত, এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এই প্রশ্নটির উত্তর হবে সত্য। 2 সেটি হবে সত্য। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.3 ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা হয়, এই প্রশ্নটির উত্তর হবে ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্নতা পরিমাপ করা হয়। এরপরে 2.4 দাগে রয়েছে বাল্যচক্র এসি প্রয়োগ করলে কি হবে। বাল্যচক্রে যদি আমরা এসি প্রয়োগ করি তাহলে কি হতে পারে, বাল্যচক্রে এসি প্রয়োগ করলে বাল্যচক্রের ঘূর্ণন কিন্তু সম্ভব হবে না। এরপরে তোমরা 2.5 দাগে দেখতে পাচ্ছ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরপরে নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ প্লাটিনাম তড়িৎ দ্বারা সাহায্যে গলিত NaCl এর তড়িৎ বিস্ফোরণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে। এই 2.6 থেকে প্লাটিনাম তড়িৎ দ্বারা সাহায্যে গলিত NaCl এর তড়িৎ বিস্ফোরণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 2.7 থেকে দেখতে পাচ্ছ যে দুটো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম হলো সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড, H2SO4 এবং HNO3। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো, এটি হবে নাইট্রোজেনের বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম হলো নাইট্রিক অক্সাইড। এবার নেক্সট যে প্রশ্নটি রয়েছে তোমাদের যে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে, অথবাতে সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। পেশাগত তড়িতে যে ধাতু সংকট ব্যবহৃত হয় তার নাম কি, পেশাগত তড়িতে যে ধাতু সংকট ব্যবহৃত হয় তার নাম হলো ডুরালুমিন। কপারের একটি ব্যবহার লেখো, কপারের ব্যবহারটি হবে বৈদ্যুতিক তার, তড়িৎ কোষ, বৈদ্যুতিক মোটর, ডায়নামো প্রভৃতিতে কপার কিন্তু ব্যবহার করা হয়। এরপরে তোমরা গ্রুপ সি যেটি রয়েছে সেই গ্রুপ সি এর প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। গ্রুপ সিতে তোমরা দেখতে পাচ্ছ 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে কোন সমবায় যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে। শ্রেণী সমবায় যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে। এবারে পরের যে নেক্সট যে কোশ্চেনটি হচ্ছে সমবায়ের তুল্যরোধ কত হবে। এই সমবায়ের তুল্যরোধ বের করা শ্রেণী সমবায়ের নিয়ম হলো 3টেকে তোমাদের যোগ করতে হবে, 3 + 4 + 5 ওহম। 3টেকে যোগ করলে তোমরা পাচ্ছ 12 ওহম, উত্তর হবে 12 ওহম অঙ্কটির উত্তর। এবারে 220 ভি বা 60 ওয়াট এবং 110 ভোল্ট এবং 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। এখানে তোমাকে কী করতে হবে, বৈদ্যুতিক বাল্বে যে রোধ হচ্ছে আর ধরে নিতে হবে রোধ, এবং তোমার যে নিম্নরূপ এখানে যে আর যেটি রয়েছে সেই আর এখানে কি হচ্ছে ভি টু দি পাওয়ার, মানে ভি এর স্কোয়ার হবে বাই পি, যেখানে ভি হলো বাল্বের ভোল্টেজ আর পি হলো বাল্বের ক্ষমতা। তো 220 ভি আর 60 ওয়াট বাল্বের জন্য তাহলে আর সমান কত হবে, তুমি আগেই দেখে নিয়েছো যে আর সমান ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি স্কোয়ার মানে 220 স্কোয়ার হবে বাই হবে পি মানে হচ্ছে 60, তাহলে 60 হবে। এবং রোধ কাটাকুটি করে পাওয়া যাবে 806.4 ওহম। এবং 110 ভোল্ট এবং 60 ওয়াট বাল্বের জন্য কত হবে, এখানে আর মানে তাহলে ভি এর স্কোয়ার, তাহলে ভি এর স্কোয়ার 110 স্কোয়ার বাই 60,
তাহলে এখানে আর রোধের মান কত বেরোবে 204.1 ওহম। এবং দুটি বাল্বের রোধের অনুপাত কী হবে, তাহলে দুটি যেটা বের করলে তুমি একটা 806/0.4 ওহম, ওটা বাই কী করতে হবে 204.1 ওহম, এটা কাটাকুটি করলে অনুপাত বেরোবে 4:1। এরপরে নেক্সট যেটা রয়েছে নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের দূষণ কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে, আর এর ব্যবহার হচ্ছে সার হিসেবে ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে স্মেলিং সল্ট কি এবং স্মেলিং সল্টের ব্যবহার লেখো। অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে স্মেলিং সল্ট বলে। স্মেলিং সল্ট বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয় এবং এছাড়া আরও অনেক কাজে ব্যবহার করা হয়। এবার 3.3-তে তোমরা দেখতে পাবে যে প্রশ্ন রয়েছে খোলা বাতাসে রাখলে তামার তৈরি পাত্রের ওপর সবুজ ছোপ পড়ে কেন। এই প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছ যে অনেক দিন খোলা বাতাসে রাখা কপার বা কপারের ধাতু সংকরের উপর ধীরে ধীরে অক্সাইডে সূক্ষ্ম আস্তরণ পড়ে, যা ধীরে ধীরে আর্দ্র বায়ুতে থাকলে সবুজ বর্ণ ধারণ করে। এর কারণ হলো কপারের গায়ে বায়ুর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের ক্রিয়ায় সবুজ বর্ণের বেশি কপার কার্বনেট একটি আস্তরণ পড়ে। এই কারণে কপার বা কপারের ধাতু সংকর নির্মিত পাত্রের উপরে সবুজ ছোপ পড়ে এবং বিক্রিয়াটিও দেখিয়ে দেওয়া হয়েছে রাসায়নিক সমীকরণটি। এরপরে তোমাদের যে নেক্সট বা লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছ 3.3 খোলাটা হয়ে গেল এবং অথবাতে যেটি দেখতে পাচ্ছ CuSO4 এর জলীয় দ্রবণে এক টুকরো জিঙ্ক যোগ করলে কি হয়, ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাও যেটা একটি জারণ বিজারণ প্রক্রিয়া। দেখো ধাতুর সক্রিয়তার সাহায্যে যে জিঙ্ক কপারের ওপরে অবস্থিত, তাই কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো ফেললে জিঙ্ক কপার সালফেট জলীয় দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করে এবং বা অধক্ষিপ্ত করে। অধক্ষিপ্ত কপার জিঙ্কের টুকরোর পৃষ্ঠতলে জমা হবে, এর ফলে জিঙ্কের টুকরোর ওপর লালচে বাদামি ছোপ দেখা যাবে। রাসায়নিক বিক্রিয়া দেখানো হচ্ছে Zn প্লাস CuSO4 ZnSO4 প্লাস Cu যেটা লাল। দ্বিতীয় অংশের রাসায়নিক বিক্রিয়া Zn প্লাস CuSO4 ZnSO4 প্লাস Cu লাল দেখানো হচ্ছে। বিজারণ বিক্রিয়া Cu থেকে দুটো 2+ চলে গেল আর দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে Cu, আর জারণ বিক্রিয়া Zn থেকে দুটো বেরিয়ে গেলে দুটো 2e ইলেকট্রন মাইনাস হয়ে গেল। এখানে এই বিক্রিয়া আমরা জানতে পারি যে Cu বিজারিত হয়ে +2 জারণ স্তর থেকে এবং তোমরা দেখতে পাচ্ছ জারণ স্তর নেমে গেছে, আর Zn জারিত হয়ে দেখো জারণ স্তর থেকে +2 জারণ স্তরে পৌঁছাচ্ছে। সুতরাং Cu একটি জারক দ্রব্য এবং Zn একটি বিজারক দ্রব্য, অর্থাৎ এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল আইকনে তোমরা প্রেস করে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা লাইক ও কমেন্ট করবে।